পুতিনের ওপর অসন্তুষ্ট ট্রাম্প, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে 50 দিনের আলটিমেটাম, না হলে মস্কোর ওপর 100% সম্পূরক শুল্ক আরোপের হুমকি। গাজায় খাবারের কথা বলে ক্ষুধার্তদের ডেকে এনে হত্যাযজ্ঞ চলছেই। আরও 70 ফিলিস্তিনির জীবন কেড়ে নিল নেতানিয়াহু বাহিনী। পাল্টা প্রতিরোধে 3 ইসরায়েলি সেনার প্রাণহানি। নিষেধাজ্ঞা পুনর্বহালে জাতিসংঘের হুমকির কড়া জবাব ইরানের, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তেহরানের। গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের বিধান রেখেই আইন পাশ। এবং সরকারি চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে উত্তাল কলকাতা, হাজার হাজার শিক্ষকের বিক্ষোভ। মমতার কার্যালয়ে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির জন্য সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে মস্কোর বিরুদ্ধে 100% সম্পূরক শুল্ক আরোপ করা হবে। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। একসময় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন তার অবস্থান যেন একেবারেই উল্টো। সম্প্রতি তিনি রাশিয়ার উপর বিরক্তি প্রকাশ করে জানান, পুতিন তাকে হতাশ করেছেন। রাশিয়ার উপর গভীর অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে শুরু হবে 100% সেকেন্ডারি ট্যারিফ। কিন্তু এখানেই থেমে থাকেননি ট্রাম্প। আরও জানান, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই গুনতে হবে 100% ট্যারিফ। ভারত, চীন বা যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে তারাও এই শাস্তির আওতায় পড়বে। লক্ষ্য একটাই, রাশিয়ার যুদ্ধ তহবিলে আঘাত হানা। এই ঘোষণার দিনই ইউক্রেনের কিয়েভে বৈঠক করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন দূত কিথ কেলগ। আলোচনায় উঠে আসে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার, ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন ও ক্রয় পরিকল্পনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বাণিজ্য যুদ্ধ চূড়ান্ত পতনের পথে। তবুও যুক্তরাষ্ট্র সার, পারমাণবিক উপাদান সহ বেশ কিছু রুশ পণ্য কিনছে। এগুলো নতুন শুল্কের আওতায় পড়লে দাম বাড়বে বহুগুণে। আর সেই দাম শুধুমাত্র রাশিয়ার নয়, পরোক্ষভাবে গুনতে হতে পারে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় সরকারি খাদ্য সহায়তার কেন্দ্রসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসনে 70 জনের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। নিহত হয়েছে 3 ইসরায়েলি সেনাও। এরই মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আসবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জ্বালানি না পৌঁছালে গাজায় সব মানবিক সহায়তা থেমে যাবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দিনের পর দিন আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। খাদ্য সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচার বিমান হামলায় প্রাণ গেছে অনেকের। হতাহতের ঘটনা ঘটেছে বিতর্কিত মার্কিন ইসরায়েল সমর্থিত বিতরণ কেন্দ্রের কাছেই। এদিকে গাজা শহরের অভ্যন্তরে ইসরায়েলি একটি ট্যাঙ্ক রকেট হামলার শিকার হয়। আহত সেনাদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমে। এতে নিহতও হন কয়েকজন ইসরায়েলি সেনা। এই উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল সরকারের মানবিক শহর গঠনের ঘোষণাকে কেন্দ্র করে। দক্ষিণ গাজায় নিরীহ মানুষদের জন্য বিশেষ আবাসন তৈরির এই পরিকল্পনাকে সমালোচকরা তুলনা করছেন কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে। ইসরায়েলের 2 প্রভাবশালী রাজনীতিক এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। একই সময় হামাস মাঠ পর্যায়ে চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যুদ্ধ। তাদের দাবি, প্রতিদিন নতুন কৌশলে ইসরায়েলি বাহিনীকে তারা চমকে দিচ্ছে এবং সে কারণেই শত্রুপক্ষ পুরোপুরি নিয়ন্ত্রণ হারাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন করে আশার বাণী শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভালো অগ্রগতি হয়েছে। এই যুদ্ধের মাঝেই জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় যদি নিয়মিত জ্বালানি প্রবেশ করতে না পারে তবে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার 130 দিন পর প্রথমবারের মতো সামান্য জ্বালানি প্রবেশ করলেও তা একদিনের চাহিদাও পূরণ করতে পারেনি। এ কারণে বিপর্যয়ের মুখে রয়েছে হাসপাতাল, পানি সরবরাহ ও জরুরি ত্রাণ সহায়তা। নাদিম মারজান, সময় সংবাদ। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকির পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলছে, এমন হলে উচিত জবাব দেবে তেহরান। এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রেখে কঠোর আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের যে আলোচনা চলছে তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট বলেন, স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের কোনো আইনি বা রাজনৈতিক ভিত্তি নেই। নিষেধাজ্ঞা পুনর্বহালের কোনো পদক্ষেপ নিলে ইরান তার পাল্টা ব্যবস্থা নেবে। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা এখনও খোলাসা করেনি ইরান। এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরান। সংশোধিত এই আইনে বলা হয়, শত্রু রাষ্ট্রের হয়ে গোয়েন্দা তৎপরতায় জড়িত থাকলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। শত্রু রাষ্ট্র নির্ধারণে ক্ষমতা থাকবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের। বিদেশি নেটওয়ার্কে তথ্য পাচার বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে তথ্য পাঠানো হলে সেটিও অপরাধ হিসেবে গণ্য হবে বলে নতুন আইনে উল্লেখ রয়েছে। শুধু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আপিলের সুযোগ থাকলেও তা অবশ্যই সর্বোচ্চ 10 দিনের মধ্যে করতে হবে। এই আইনের পাশ হওয়া নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সরকারি চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভে উত্তাল কলকাতা। সোমবার সকাল থেকে রাজ্যটির প্রশাসনিক প্রধান দফতর নবান্ন ঘেরাও কর্মসূচিতে চাকরি হারা হাজার হাজার শিক্ষক বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা মুখ্যমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, হয় ধস্তাধস্তিও। বিশ্বজিৎ দাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কেলেঙ্কারিতে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ডাকে সোমবার নবান্ন অভিযানে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় কলকাতার গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। এলাকাটির সংযোগস্থল হাওড়া ও কলকাতার বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়ে এই উত্তেজনা। মূলত যোগ্যদের চাকরিতে ফেরাও এই দাবিতে হাওড়া স্টেশন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্নের উদ্দেশ্যে মিছিল শুরু করেন বিক্ষোভকারীরা। হাওড়ার বঙ্কিম সেতুর দিকে এগিয়ে গেলে মল্লিক ফটক এলাকায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পথ আটকে দেয় পুলিশ। কলকাতা ও হাওড়া পুলিশ ছাড়াও অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স ও কমব্যাট ফোর্স। যেভাবেই হোক আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে আনতে হবে। রায় কিন্তু আমাদের পক্ষে নয়, এই রায় কিন্তু কোনো যোগ্যই মেনে নেবে না। যে কোনো ভাবে সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই প্যানেলকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যারা চাকরি টাকা দিয়ে পেয়েছে, যারা চাকরি বিক্রি করেছে, যদি সত্যি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আন্দোলনকারীরা জানান, তাদের 4 দফার প্রধান দাবি রিভিউ নয়, সরাসরি রিপ্যানেল প্রক্রিয়া চালু করতে হবে। ওএমআর শিট ও সার্টিফাইড মেধাভিত্তিক তালিকা প্রকাশ করতে হবে। শিক্ষক সমাজকে এই যে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, এর কোনো নৈতিকতা বা মানুষ ঠিকঠাক সিদ্ধান্ত বলে আমরা মনে করছি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু ব্যভিচারিণী নন, তিনি একজন দুষ্কৃতিবাদীর মতো একজন মহিলা। পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ইতিহাসে এক বড়সড় ধাক্কা হিসেবে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় আদালতের রায়ে। তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল বিপুল সংখ্যক অযোগ্য প্রার্থী ঘুষ দিয়ে নিয়োগ পেয়েছেন। তবে আন্দোলনকারীদের দাবি, তারা সেই দোষীদের মধ্যে পড়েন না। তারা সত্যিকারের মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়ে এই সরকারি চাকরি পেয়েছিল। তাই একক সিদ্ধান্তে সবাইকে চাকরিচ্যুত করা অমানবিক ও অন্যায়, এমনটাই দাবি তাদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। জার্মানির সশস্ত্র বাহিনী শক্তিশালী করতে তরুণদের যোগদান আবারও বাধ্যতামূলক করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট স্টাইনমায়ার। জন্মভূমিকে রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানান জার্মানির প্রেসিডেন্ট সহ দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। জার্মানির সশস্ত্র বাহিনীতে যোগদান নিয়ে দেশটির তরুণদের ভাবনার কথা বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। ঠিক 14 বছর আগে জার্মানির সশস্ত্র বাহিনীতে যোগদান করার বিষয়টি ছিল বাধ্যতামূলক। তারপর অভ্যন্তরীণ রাজনীতি ও নানা কারণে আইনটি শিথিল করার পর থেকে খুব কম সংখ্যক জার্মান তরুণ তরুণী সশস্ত্র বাহিনীতে যোগ দেন, যে কারণে বাহিনীতে দেখা দেয় সেনা ও লোকবল সংকট। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে জার্মানি সহ গোটা ইউরোপের নিরাপত্তা ইস্যুতে সেনাবাহিনীকে শক্তিশালী করা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ট্রান্স আটলান্টিক সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়ার পর থেকে জার্মানির সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে জার্মান প্রশাসনের।
এই অবস্থায় দেশটির সশস্ত্র বাহিনীতে যোগ দিতে তরুণদের আরও আগ্রহী করে তুলতে নতুন নিয়ম চালু এবং এ বিষয়ে সবাইকে তর্ক বিতর্কে অংশ নেওয়া উচিত বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার। রোববার জার্মানির রাজধানী বার্লিনে গণমাধ্যমে তিনি এই মন্তব্য করেন। এদিকে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় জার্মানির সশস্ত্র বাহিনীকে মজবুত করতে আইনটিকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনার বিষয়ে স্পষ্ট করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তবে দেশের সশস্ত্র বাহিনীতে যোগদানে বাধ্যতামূলক করা নিয়ে দেশটির তরুণরা দিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ স্থানীয় তরুণদের কণ্ঠে ছিল যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠার কথা। আমাদের সামরিক বাহিনীতে যারা যোগ দিয়েছেন তাদের আমি স্যালুট জানাই। যারা জীবন বাজি রেখে দেশকে ও দেশের মানুষকে রক্ষায় নিয়োজিত তারা সবাই শ্রদ্ধার পাত্র। কিন্তু বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে, যদিও আমি যুদ্ধ নয় শান্তির পক্ষের মানুষ। দেখুন, আমি পুরোপুরি যুদ্ধবিরোধী। মানুষ হত্যা করতে ভারী সমরাস্ত্র তৈরিরও আমি ঘোর বিরোধী। তবে এই যে জার্মানিতে সামরিক বাহিনীতে তরুণদের যোগদানের বাধ্যবাধকতায় আমি একমত নই, কারণ আপনি তরুণদের সাথে আলোচনা না করেই, তাদের জীবন নিয়ে পরিকল্পনার কথা না শুনেই আপনি তাদের অপরিপক্ক অবস্থায় যুদ্ধের ময়দানে ঠেলে দিতে চান। সবশেষে আমিও চেয়েছিলাম সামরিক বাহিনীতে যোগ দিতে, কিন্তু বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে গেলে যুদ্ধ থেকে সরে আসতেই হবে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে দেশটির সামরিক বাহিনীর মোট সদস্য সংখ্যা 4,60,000। তবে বাহিনীর নানা পদে লোকবল সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজন আরও 60,000 সেনা। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর যুদ্ধাংদেহী মনোভাবের কারণে পাল্টে যাচ্ছে ভূরাজনীতি। অতর্কিতে হামলার হুমকি, সমরাস্ত্রের প্রদর্শনী, একই সাথে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় হুমকির মুখে জার্মানি সহ গোটা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা। এই অবস্থায় জার্মানির সেনাবাহিনীকে শক্তিশালী করার কোনো বিকল্প দেখছেন না এদেশের সামরিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি প্রবীণ নিবাসে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন, আহত হয়েছেন 30 জন। স্থানীয় সময় রোববার রাতে ফ্যাল রিভার এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় রোববার রাতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফাল রিভার শহরের গ্যাব্রিয়েল হাউস নামে প্রবীণ নিবাসে হঠাৎ আগুন ধরে যায়। রাত 10টার দিকে আগুন লাগলে ভবনটির প্রধান ফটক দিয়ে বের হতে ব্যর্থ হয়ে অনেকে জানালা দিয়ে সাহায্য চাইতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, 3তলা ভবনটিতে শতাধিক আবাসিক ইউনিট থাকলেও দুর্ঘটনার সময় সেখানে প্রায় 70 জন বাসিন্দা ছিলেন। অধিকাংশ বাসিন্দা প্রবীণ হওয়ায় উদ্ধার কাজ ছিল কঠিন। ফায়ার সার্ভিসের প্রধান জানান, প্রাণপণ চেষ্টা করেও সবাইকে বাঁচানো যায়নি। দমকল কর্মীদের পাশাপাশি উদ্ধার অভিযানে অংশ নেন শহরের মেয়রও। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। যারা এখানে আহত হয়েছেন এবং যারা তাদের প্রাণ হারিয়েছেন তাদের পরিবারদের প্রতি আমাদের হৃদয় থেকে সমবেদনা রইল। ফল রিভার তাদের পাশে আছে এবং আমরা তাদের জন্য শুভকামনা ও সহানুভূতি জানাচ্ছি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে ম্যাসাচুসেটস স্টেট পুলিশ। এই ঘটনাকে অকল্পনীয় ট্র্যাজেডি উল্লেখ করে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ফায়ার সার্ভিস। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব সরিয়ে অঙ্গরাজ্যগুলোর হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া নিয়ে বড় জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার প্রশাসনকে শিক্ষা বিভাগ ছাঁটাইয়ের অনুমতি দিয়েছেন। এতে বাতিল হয়ে গেছে 1400 কর্মীর পুনর্বহালের রায়। ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকারি বিভিন্ন দপ্তরে বাজেট কমানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় তিনি প্রস্তাব রেখেছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা দপ্তর ভেঙে নিজ নিজ অঙ্গরাজ্যে পাঠানোর। তবে বাধা হয়ে দাঁড়িয়েছিল বেশ কিছু অঙ্গরাজ্য ও শিক্ষা সংগঠন। স্থানীয় সময় সোমবার এক সংক্ষিপ্ত আদেশে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেন সুপ্রিম কোর্ট। এতে আটকে থাকা শিক্ষা বিভাগের ছাঁটাই ও পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নের রাস্তা খুলে যায়। যদিও 3 জন লিবারেল বিচারপতি এই আদেশের বিরোধিতা করেন। ছাঁটাই প্রক্রিয়া নিয়ে মামলা এখনও নিম্ন আদালতে চলমান। তবে এই রায়ে প্রশাসন 1400 কর্মীকে ফেরত নেয়ার বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়েছে। পাশাপাশি শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ কার্যাবলী অন্য সংস্থায় স্থানান্তরের পথও সুগম হলো।
সমালোচকরা বলছেন শিক্ষা দপ্তর ভেঙে ফেললে নাগরিক অধিকার রক্ষা, দরিদ্র ছাত্রদের সহায়তা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই ছাঁটাই পরিকল্পনার বিরুদ্ধে 21টি অঙ্গরাজ্য, স্কুল ডিস্ট্রিক্ট ও শিক্ষক সংগঠন মামলা করেছে। 1979 সালে কংগ্রেসে গঠিত এই দপ্তরের মূল ভূমিকা ছিল ছাত্রদের জন্য ঋণ, নাগরিক অধিকার কার্যকর করা এবং শিক্ষামান পর্যবেক্ষণ। ট্রাম্প প্রশাসনের মতে এগুলো কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ব্যয় আর অকার্যকর, তাই রাজ্যগুলোর হাতে ফিরিয়ে দেওয়া উচিত। নাদিম মারজান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া ট্যালিসমান সাবরে। মহড়ায় প্রথমবারের মতো হিমার্স রকেট ছুড়েছে অস্ট্রেলিয়ার সেনারা। চীনকে লক্ষ্য না করলেও ইন্দো প্যাসিফিককে নিরাপত্তা বার্তা দিতে চায় অংশগ্রহণকারী 19 দেশ বলে মত বিশ্লেষকদের। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের শোয়ালওয়াটার বেতে ভয়ঙ্কর গর্জনে মুখরিত হয় আকাশ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলনে ব্যবহার করা হয় হিমার্স নামের উচ্চগতিসম্পন্ন রকেট সিস্টেম। প্রথমবারের মতো এই রকেট সিস্টেম ব্যবহার করেছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী। এই ক্ষেপণাস্ত্র 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মহড়ায় দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রযুক্তির ট্যাঙ্ক, দীর্ঘ পাল্লার কামান ব্যবস্থা ও জাপানের মধ্যম পাল্লার ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। অংশ নেয় ফ্রান্স ও জাপান সহ আরও 19টি দেশ। মাঠে ছিলেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। অস্ট্রেলিয়ান এক সেনা সদস্য জানান, এটাই এখন পর্যন্ত ট্যালিসম্যান সাবরের সবচেয়ে বড় বৃহৎ পরিসরের যৌথ মহড়া। আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে একযোগে হিমার্স ব্যবস্থাকে আরও কিছু উন্নতি প্রযুক্তির অস্ত্রের সঙ্গে সমন্বয় করে ব্যবহার করা হবে। এর মূল উদ্দেশ্য একটি কৌশলগত প্রতিরোধ গড়ে তোলা, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। 4 দশক আগেও অস্ট্রেলিয়ার এই অংশ ছিল মূলত প্রশিক্ষণ অঞ্চল। এখন এই অঞ্চল জুড়ে মহড়া চালাচ্ছেন 19টি দেশের প্রায় 40,000 সেনা। অস্ট্রেলিয়া থেকে শুরু করে ভারত মহাসাগর হয়ে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই মহড়া বিস্তৃত। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া মূলত চীনের প্রভাব বিস্তারের কৌশলের জবাব। দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ, বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে সামরিক প্রবেশাধিকার সহ চীন যে আধিপত্য কায়েম করতে যাচ্ছে তার বিরুদ্ধে এই যৌথ অনুশীলন একটি আঞ্চলিক প্রতিরোধ করছে বলে মনে করছেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মেক্সিকো থেকে টমেটো আমদানিতে 17% অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 2019 সালের চুক্তি বাতিল করে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষার যুক্তি দেখিয়ে এই সিদ্ধান্ত হলেও মেক্সিকো বলছে এটি অন্যায় এবং তাদের রপ্তানি খাতে বড় আঘাত। নতুন বাণিজ্য আলোচনার অপেক্ষায় রয়েছে মেক্সিকো। 2019 সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় মেক্সিকো থেকে টমেটো আমদানিতে অ্যান্টি ডাম্পিং ডিউটি স্থগিত রেখেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে সেই চুক্তি থেকে সরে এসেছে ওয়াশিংটন। দেশটির বাণিজ্য বিভাগ জানিয়েছে, মেক্সিকান টমেটো আমদানিতে এখন থেকে 17.09% শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মেক্সিকো মার্কিন বাজারে অন্যায্য দামে টমেটো বিক্রি করে মার্কিন কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, কৃষকদের স্বার্থে আঘাত হানে এমন অনৈতিক বাণিজ্য চর্চা আর মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্র চায় প্রতিযোগিতা হোক ন্যায্যতার ভিত্তিতে। এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দেন, 1 আগস্ট থেকে মেক্সিকো থেকে আমদানিকৃত সকল পণ্যে 30% শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মেক্সিকোর সঙ্গে টানা আলোচনায় কোনো বাণিজ্য চুক্তি না হয় ওয়াশিংটনের এই সিদ্ধান্ত বলেও জানান তিনি। মেক্সিকোর সরকার বলছে তারা স্থানীয় উৎপাদকদের নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা শুরু করবে। সেই সঙ্গে বিকল্প বাজার খোঁজার চেষ্টার কথাও জানানো হয়। তাদের দাবি, এই সিদ্ধান্ত শুধু মেক্সিকো নয়, মার্কিন বাজারের জন্য ক্ষতিকর হতে পারে। তবে যুক্তরাষ্ট্রে $330 কোটি টমেটো রফতানির বাজার হারানো মেক্সিকোর জন্য বড় অর্থনৈতিক ধাক্কা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গরুর মাংসের গুণগত মান এবং প্যাকেটজাতের সময় নিয়ে অভিযোগ তুলেছে দক্ষিণ কোরীয়রা। 1 মাসের বেশি পুরনো মাংস পাঠানো হচ্ছে দেশটিতে বলে দাবি তাদের। এতে করে মার্কিন পণ্য থেকে বিমুখ হচ্ছেন ভোক্তারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত।
কোরীয় ভাষায় গরুর মাংসকে বলা হয় সুখুগি। এটি কোরীয়দের পছন্দের তালিকার মধ্যে একটি। যদিও গরুর মাংসের দাম অনেক বেশি, কোরীয়রা সাধারণত খাদ্য নিরাপত্তার বিষয়ে অনেক সচেতন। এবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গরুর মাংসের গুণগত মান ও প্যাকেজ জাতের সময় নিয়ে অভিযোগ তুলেছে স্থানীয়রা। অভিযোগ উঠেছে 1 মাসেরও বেশি পুরনো মাংস পাঠানো হচ্ছে দেশটিতে। এতে খাবারের গুণগত মান ও স্বাদের ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গরুর মাংসের প্রতি অনীহা তৈরি হয়েছে স্থানীয় কোরীয়দের মধ্যে। মার্কিন গরুর মাংস প্রায় ম্যারিনেট করা খাবারের জন্য ব্যবহার করা হয়, কারণ এটি আরও সাশ্রয়ী। তবে গ্রিল কার্ড বা স্যুপ স্টকের মতো খাবারের জন্য কোরিয়ান গরুর মাংসই সবচেয়ে ভালো। মার্কিন গরুর মাংস নিয়ে কোরীয়দের মধ্যে গুণগত মান ছাড়াও সামাজিক রাজনৈতিক নানা ইস্যুতে উদ্বেগ তৈরি করেছে। 2003 সালে যুক্তরাষ্ট্র মেড কাউ বা বিএসসি রোগ ধরা পড়ার পর আমদানি বন্ধ করে দেয় দক্ষিণ কোরিয়া, যদিও পরে সীমিত আকারে আমদানি শুরু হয়। এই রোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী আতঙ্কের রেশ এখনো কাটেনি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। কুয়েতে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়লেও নেই পর্যাপ্ত সরবরাহ। বিশেষ করে মৌসুমি ফলের ব্যাপক চাহিদা থাকার পরও বাংলাদেশ থেকে আমদানি করতে পারছেন না প্রবাসী ব্যবসায়ীরা। বাজার ধরে রাখতে দ্রুত রফতানি ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ তাদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। কুয়েতে রয়েছেন প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি। জীবিকার টানে দেশ থেকে হাজারো মাইল দূরে থাকলেও হৃদয়ে গাথা দেশের স্বাদ। তবে বিদেশ থেকে দেশের স্বাদ নিতে গিয়েই বারবারই হতাশায় ভুগছেন তারা। সময় মতো কুয়েতে পৌঁছায় না দেশের জনপ্রিয় মৌসুমি ফল আম, জাম সহ নানা ফল। কুয়েতের সুলাইবিয়ায় অবস্থিত ফলমূলের পাইকারি মার্কেটে বিভিন্ন দেশের পণ্যের মাঝে দেশীয় পণ্য খুঁজে বেড়ান বাংলাদেশি খুচরা বিক্রেতারা। চাহিদা অনুযায়ী বাংলাদেশি পণ্য পাচ্ছেন না বলে জানান তারা। কাঁঠাল, রূপালী আম, আমের চাহিদা খুব বেশি দেশে। আমটা এই পরিমাণ মতো এই মতন মানে পাওয়া যাচ্ছে না এখানে। যত ইম্পোর্ট করা যায়, যত আনা যায়, ততই বেশি চলবে এখানে। বাংলাদেশে এখন ফলের মৌসুম হলেও কুয়েতে নেই তেমন সরবরাহ। আমদানিকারকরা বলছেন যথাযথ রপ্তানি ব্যবস্থাপনা, সরাসরি ফ্লাইটে ফল পরিবহন এবং প্রশাসনিক সহায়তার অভাবে এই ঘাটতি আরো প্রকট আকার ধারণ করছে। প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশ থেকে পণ্যগুলো ঠিকমতো আনতে পারছি না। এর কারণ হচ্ছে যে বিমানের শিডিউল। বাংলাদেশ বিমান যদি 100 টাকা কিলো পরে, এখানে পরে 200 টাকা কিলো, প্রায় ডাবল পরে। এই কারণে আমাদের অনেক সমস্যা হইতেছে। আমরা পণ্যগুলো যথাযথ সময় আনতে পারি না। প্রবাসীদের চাহিদা শুধু আবেগ নয়, দেশের অর্থনীতির সম্ভাবনাও। তাই দেশীয় ফলের রপ্তানি বাড়াতে সংশ্লিষ্টদের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসী ব্যবসায়ীদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর সিলেটের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের অদূরে নর্থ হলিউডে এই সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মকে অনুপ্রেরণা ও আরও ভালো ফলাফলে উৎসাহিত করতে কৃতি শিক্ষার্থীদের দেয়া হয়েছে বিশেষ সংবর্ধনা। পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের স্বীকৃতি দিতে প্রতি বছর জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে। বরাবরের মতো এবারও অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক। অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠান মেরাজ একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাজ, ডক্টর মিজান রহমান, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি বেকারসফিল্ডের যোগাযোগ বিভাগের চেয়ারপারসন ডক্টর আবু নাসের সহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের অর্জন যেমন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের, তেমনি তা পরিবার এবং পুরো বাংলাদেশি কমিউনিটির। Graduates, and I would like to say loudly, congratulations. The power of immigrant identity and the responsibility you carry to give back the community that raised you. আমরাও কিন্তু আরো স্যালুট জানাই। আমরা জীবিত না থাকলেও যারা বাঁচে থাকবো আপনারা একটা করবা। সংবর্ধনায় প্রাথমিক থেকে কলেজ পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেয়া হয়। এতে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের সাবেক ও বর্তমান অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। জমকালো কুচকাওয়াজের মধ্য দিয়ে প্যারিসে উদযাপিত হলো বাস্তিল ডে। চ্যাম্পস এলিসের বুকে প্যারেড করলেন হাজারো ফরাসি সেনা। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল ত্রিবর্ণ পতাকার গর্ব। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে
অতিথি রাষ্ট্রপ্রধান হিসেবে ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো। আকাশপথে ফ্রান্সের জাতীয় পতাকার নীল সাদা লাল রং ছড়িয়ে একের পর এক উড়ে যায় রাফায়েল, আলফা জেট সহ যুদ্ধবিমান। নিচে সাজানো ট্যাঙ্কের সারি ও পদযাত্রার ছন্দে সামরিক ইউনিট। এসব কিছুই যেন এক নিখুঁত সামরিক বিন্যাস। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রতিরক্ষা প্রধান থিয়েরি বারকার্টকে সঙ্গে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। সামরিক জিপে দাঁড়িয়ে ঐতিহাসিক চ্যাম্পস এলিসের পুরো চত্বর ঘুরে দেখেন তারা। ফরাসি জাতীয় সঙ্গীত লা মার্সেইজের গর্বিত সুরে আকাশ বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে ওঠে। সামরিক শক্তি প্রদর্শনের মঞ্চে ম্যাক্রো ঘোষণা দেন নতুন সামরিক বাজেট পরিকল্পনার। তিনি জানান 2017 সালের 3200 কোটি টাকার বাজেট 2027 সালের মধ্যে পৌঁছাবে 6400 কোটি ইউরোতে। এবারের বাস্তিল ডেতে প্রধান অতিথি দেশ ছিল ইন্দোনেশিয়া। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো কুচকাওয়াজের শুরুতেই দেশের সামরিক ব্যান্ডের সঙ্গে অভিবাদন জানান সেনাদের। তার পাশে ছিলেন ফরাসি ফার্স্ট লেডি বিজরিত ম্যাক্রো। ফ্রান্সের সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি অংশ নেয় ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের প্রতিনিধিরাও। কুকুর, ঘোড়া, হেলিকপ্টার, সশস্ত্র গাড়িবহর সবকিছু মিলে এটি হয়ে ওঠে এক ভিজুয়াল সামরিক মহাকাব্য। তবে এই নিখুঁত সমারোহের মধ্যেও আসে কিছু আকস্মিক মুহূর্ত। এক সেনা সদস্য কুচকাওয়াজ চলাকালেই রক্তাক্ত কানে দাঁড়িয়ে থাকেন সেলুটরত অবস্থায়। একটি ঘোড়া ছিটকে পড়ে যায়, আরেকটি পড়ে যায় মাটিতে। কিন্তু প্যারেড থেমে যায়নি এক মুহূর্ত। স্থানীয়রা জানান এটাই বাস্তিলদের শৃঙ্খলা, এটাই ফরাসি দৃঢ়তা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।